আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞানীর ধারাবাহিক একটি ক্লাস নিব। যদিও অনেকদিন পরে ক্লাসটা হচ্ছে, গত সপ্তাহে বিদ্যুতের সমস্যার কারণে ক্লাসটা নেওয়া হয়নি। সুতরাং আমরা বিজ্ঞান বইয়ের প্রায় শেষ পর্যায়ে আছি। এই অধ্যায়টা শেষ করলেই মনে হয় শেষ হয়ে যাবে, কারণ আমরা এই বিজ্ঞানের সাধারণ যে বিজ্ঞান আছে সেটা দুইজন নিতেছি। তোমরা জানো, একজন ম্যাডাম নিচ্ছে আর আমি নিচ্ছি বাকি ক্লাসগুলি। তোমরা যদি দেখো, একটা স্বাভাবিক যখন আমরা অ্যানালগে স্বাভাবিকভাবে আমরা যে ক্লাসটা নেই সেটা কি হয়, শেষ হয়ে যায়, সেটাকে আবার বারবার আমরা দেখতে পারি না। কিন্তু এখন যেভাবে আমরা ক্লাস নিচ্ছি সেটাকে দেখতে পারি। সেই জন্য আমি মনে করব যে তোমাদের জন্য এই অনলাইন ক্লাসটা উপকৃত হবে, বেশি উপকৃত হবে। আর এই যে এখন যে কথাটা বললাম, সরাসরি যে একটা ক্লাস, সেটা অ্যানালগ, সেটা একটা সিস্টেম। আর আমরা মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যে ক্লাসটা নিচ্ছি বারবার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আরেকটা সিস্টেম। সুতরাং যদি কোনো সংকেত দেই, সংকেত বলতে কি, যেমন আমরা বাসা বাড়িতে যদি যাই তখন দরজায় নক করি, সংকেত দিই, শব্দ করি যেন আমি আসছি, কেউ একজন আসছে, তাই না? একইভাবে আমরা বিভিন্ন, যেমন আমরা মুয়াজ্জিনরা আজান দেয়, যারা আজানের অর্থ জানে তারা তো বুঝতেছে যে নামাজের জন্য আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কি কল্যাণের দিকে আসো। সুতরাং সেটা আমরা বুঝি। যদি আরবি অর্থটা না বুঝি, এটা তো বুঝতে পারি যে সংকেত দিচ্ছে মসজিদে যাওয়ার জন্য, এটা হচ্ছে সংকেত। সুতরাং আমরা আজকে সংকেত নিয়ে আলোচনা করবো। বুঝতেই পেরেছ যে সংকেতটা কি, বিজ্ঞানের ভাষায় সংকেতটা কি। যেমন আমরা যদি মোবাইলের একটা সংকেত শুনি, রিংটোন শুনি, তখন বুঝতে পারি মোবাইল বাজতেছে। আর যদি অন্য কোনো আওয়াজ শুনি, সেটা আমরা কিন্তু বুঝতে পারি। রিংটোন যদি আমরা বাসাবাড়ির কোনো কলিং বেলের আওয়াজ শুনি, সেটা বুঝতে পারি যে কলিং বেলের একটা আওয়াজ হচ্ছে। তার মানে সংকেত মানে হচ্ছে কোনো কিছুর অনুভূতি জাগানো, যে আমরা কিসের কি বলা হচ্ছে। কেউ যদি ডাকা হয় তখন একটা নির্দিষ্ট নাম বলে ডাকি, সেটাও কিন্তু একটা সংকেত। এই ধরনের সংকেত, যে আমি আলোচনার প্রথমেই বলেছিলাম যে আমরা সরাসরি যদি ক্লাস করি সেটা এক ধরনের ক্লাস, ইন্টারনেটের মাধ্যমে যদি ক্লাস করি সেটা এক ধরনের ক্লাস, সেটাও সংকেতের মাধ্যমে আমরা তোমাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি। সুতরাং এই সংকেত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যানালগ সংকেত, একটা হচ্ছে ডিজিটাল সংকেত। সংকেত তো সাথে সাথে খাতায় লিখে নাও, সংকেত দুই প্রকার। সংকেত মানে বুঝতে পারছো তো? সংকেত হলো তথ্য আদান প্রদান করার মাধ্যম। সংকেত এক ধরনের তথ্য আদান প্রদান করার মাধ্যম। এক নাম্বারটা হচ্ছে অ্যানালগ সংকেত। অ্যানালগ সংকেত। দুই নাম্বারটা হচ্ছে ডিজিটাল, ডিজিটাল সংকেত। ডিজিটাল মানে তো বুঝতেছি, ডিজিট মানে সংখ্যা, সংখ্যার সংকেত। ডিজিটাল সংকেত। এখন অ্যানালগটা কি? অ্যানালগটা কি বলো? অ্যানালগ হচ্ছে স্বাভাবিক সংকেত যেগুলো আমরা ব্যবহার করি। যেমন আমি যদি কথা বলি তোমাদের ক্লাসরুমে, সেটা হচ্ছে অ্যানালগ সংকেত। ক্লাসরুমে তোমাকে ডাকলাম, ক্লাসরুমে আমি বললাম যে বলতো ব্যাগ কাকে বলে, বললাম বলতো যে শব্দ দূষণটা কি, বিভিন্ন যে প্রশ্নগুলি, সেটা একটা সংকেত বলা হচ্ছে, সেটা হচ্ছে অ্যানালগ। কিন্তু সেই অ্যানালগ যদি কোনো ইলেকট্রনিক ডিভাইসের সামনে কথা বলি, যেমন মাইক্রোফোন দিয়ে যদি আমরা কথা বলি, সেটাও অ্যানালগ। যে আমরা কথা বলতেছি সেটা নয়েজ হয়, সেটার বিভিন্ন আমরা আর সংরক্ষণ করতে পারি না বা সংরক্ষণ করি না, বা সেটা এক ধরনের সংকেত, সেটা হচ্ছে অ্যানালগ। অ্যানালগ হচ্ছে যেটা নিরবিচ্ছিন্নভাবে হয়, এলোমেলো হয়, সেটা নির্দিষ্ট কোনো ব্যালেন্স থাকে না। অ্যানালগ সংকেতটা এরকম হয়। আর যেমন আরেকটা যদি বলি, আমরা ঘড়ির কথা যদি চিন্তা করি, যে আমার এখানে উপরে একটা ঘড়ি আছে, সেটা কাটার সাহায্যে করে, কাটা, ঘড়ির কাটা যে থাকে, আমরা ঘড়ি যে ব্যবহার করি, যে একটা কাটা থাকে এরকম। আমি যদি এরকম দিই, যদি একটা ঘড়ি আঁকি, এটা হলো 12টা বাজে, এটা 3টা বাজে, এটা 6টা, এটা 9টা যদি বাজে, ঘড়ির কাটা যে থাকে, কাটাগুলি যে ব্যবহার করা হয়, সেটা যখন ঘুরে তখন একটার কারণেই সবগুলি ঘুরে। সেকেন্ডের কাটা ঘুরে বিদায়, মিনিটের
চাকা ঘুরে, সেকেন্ডের চাকাটা একটু বড় থাকে, তারপরে মিনিটের কাঁটাটা আরেকটু ছোট থাকে, মানে চাকতিটা চাকা আর না না ভুল বলছি, সেকেন্ডের কাঁটা সবচেয়ে ছোট, মিনিটের কাঁটা আরেকটু বড় চাকাটা, আর ঘন্টার কাঁটা আরেকটু বড়, মানে একটা থেকে একটা বড়। যদি মিনিটের কাঁটা সেকেন্ডের কাঁটা 60 বার চক্কর দেয়, তখন মিনিটের কাঁটা একবার ঘুরে। সেই হিসাবে কিন্তু আমরা ঘড়িগুলি, কাঁটার ঘড়ি যেগুলি, সেটা হচ্ছে অ্যানালগ। সেটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। এই হচ্ছে অ্যানালগের অবস্থানটা। অ্যানালগটা হচ্ছে, আরো যদি বলতে চাই যে আমরা যে বর্তমানে তাপমাত্রা কত, বায়ুর চাপ কত, হ্যাঁ, আমরা যে শব্দ করি সেটার ভয়েসটা কত, কিরকম আসতেছে, সেগুলি সব হচ্ছে অ্যানালগ। হ্যাঁ, তাপমাত্রা পরিমাণ করা হয়, এগুলি সব হচ্ছে অ্যানালগ। আর এগুলি সব হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে যে তথ্য পাওয়া যায়, সহজ কথা হলো নিরবিচ্ছিন্নভাবে যে তথ্য সংগ্রহ করা হয় বা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যানালগ। সেটা যদি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দেওয়া হয় সেটাও অ্যানালগ। কিন্তু সেই অ্যানালগটা যদি ডিজিটের মাধ্যমে প্রকাশ করা হয়, ডিজিট মানে কি সংখ্যা, সংখ্যার মাধ্যমে যখন করা হয়, সেই অ্যানালগটাকে যদি সংখ্যার মাধ্যমে কোনো সংকেত দেওয়া হয় সেটা হচ্ছে ডিজিটাল। যদিও সেই অংশটা একটু জটিলতা আছে, যে ডিজিটালে রূপান্তর করে কিভাবে। আমরা এর আগে বলছিলাম স্পিকারের কথা, যে আমরা যে কথা বলি সেটা হচ্ছে কি শব্দ, শব্দ তরঙ্গ। আর এর মাইকে বা স্পিকারে যে একটা থাকে, ডায়াগ্রাম থাকে, সেই ডায়াগ্রামে কি করে শব্দ তরঙ্গকে তড়িৎ তরঙ্গে রূপান্তর কাজ করে। মানে শব্দ তরঙ্গকে তড়িৎ তরঙ্গে রূপান্তর করে, তড়িৎ তরঙ্গকে আবার শব্দ তরঙ্গে রূপান্তর, এই রূপান্তরের কাজটা করে, যাকে আমরা ডায়াফ্রাম বলি। সেই একই রকম ডিজিটাল সংকেত অ্যানালগ সংকেতটাকে ডিজিটে রূপান্তর করে। যেমন আমরা ডিজিট ব্যবহার করি কি দশমিক, 10 দশমিক, মানে আমরা কি ব্যবহার করি, দশমিক, 1 2 3 4 5 6 সংখ্যায় ব্যবহার করি। এই ডিজিটালটা যদি আমি রূপান্তর করি, তখন যে যন্ত্রে এই ডিজিটালটা ব্যবহার করা হয় সেটা এই ডিজিটগুলি সে চিনে না। আমরা যদি ইংরেজি লিখি ABCD অথবা কোনো সংখ্যা লিখি 2 4 5 6 10 20, সেটাকে রূপান্তর করে দিই, রূপান্তর করে বাইনারি সংখ্যায় রূপান্তর করে। কিসের সংখ্যায়? বাইনারি। বাইনারি সংখ্যা কি? এই বাইনারি বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা হচ্ছে 1 অথবা 0। তার মানে আমরা যে কম্পিউটারে যত কাজ করি, কম্পিউটার হচ্ছে ডিজিটাল, অথবা ডিজিটাল ঘড়িও থাকে, আমরা হাত ঘড়িতে সংখ্যা দেখা যায় না। আমরা যে ক্যালকুলেটর ব্যবহার করি সেটা ডিজিটাল। যেমন আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, দেখো কয়টা দাগ দিই, দেখো 1 2 3 4 5 6 7টা দাগ। দেখো এখন 8 বোঝা যায় না, এটা 8, এই 8-এর যদি থেকে দেখবা কয়টা, 7টি, এখানে 7টি ডিজিট আছে, ডিজিট। এই 7টা ডিজিটের যে কোনো একটা দুইটা অফ করে দিলে শূন্য পরিবর্তন হয়। যেমন আমি মাঝখানের সংখ্যা যদি পরিবর্তন করে দেই, 0 হয়ে যাবে, দেখো 0 হয়ে গেছে। সুতরাং দেখবা ক্যালকুলেটরে অনেক সময় এই একটা অংশ দেখা যায় না, এই অংশ দেখা যায় না, উঠে না, কারণ ওই অংশটা নষ্ট হয়ে গেছে। এই হলো 8। এখন যদি আমি এই অংশটা মুছে দিই, তখন দেখো কত সুন্দর একটা 2 হয়ে যায়, তাই না? তার মানে এই দুইটা অংশ অফ হয়ে যায়। আবার যদি এইটাকে ঠিক রেখে দেই, এই সাইড মুছে দিই, তখন কি হয়ে যায়, 5 মনে হয়, তাই না? সুতরাং এক একটা অংশ এক এক সময় বাসে, যার জন্য আমরা ডিজিটাল যে ঘড়ি ব্যবহার করি সেটা এরকম। এই ঘড়িতে যে আমরা সংখ্যা ব্যবহার করি, সে বাইনারি 0 এবং 1-এ রূপান্তর করে। কিভাবে রূপান্তর করে, সেটা একটা হার্ড ডিস্কে প্রসেসর আছে, সেই প্রসেসর এই কাজটা করে। সুতরাং যে কোনো সংখ্যা, যে কোনো সংকেত, ইংরেজি হোক, ছবি হোক, গান হোক, যা কিছু আমরা ব্যবহার করি সে ডিজিটে রূপান্তর করে। সেই ডিজিটের সংখ্যাটা হচ্ছে বাইনারি সংখ্যা 0 এবং 1। সেই 0 1-এ রূপান্তর করে আবার যখন তোমাদের ডিসপ্লেতে দেখায়, সেই আমরা যে সংখ্যাটা ব্যবহার করি সেটাই দেখায়। তার মানে এর ভিতরে প্রক্রিয়াজাত করে প্রসেসরে। সুতরাং এই ডিজিটাল সংকেত হচ্ছে এই জাতীয় সংকেত। আর ডিজিটাল সংকেতের মাধ্যমে আমরা যে তথ্য সংগ্রহ করব, সেটা ইচ্ছামতো কি করা যাবে, মডিফাই করা যাবে। আর এটা সংরক্ষণ করা খুবই সহজ। আর এই ডিজিটাল সংকেতটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত করার জন্য, এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে প্রক্রিয়াজাত করার জন্য
আইসি ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? আইসি। আইসি মানে আইসিটা কি? আইসি হচ্ছে নখের মতন একটা জায়গা যাতে লক্ষ লক্ষ বর্তনী থাকে। তুমি যদি চিন্তা করো সিম, আমরা যে মোবাইলের সিম কার্ড ব্যবহার করি বা আমরা মেমোরি ব্যবহার করি, ওইখানে কি ছোট্ট একটা জায়গা, অথচ অনেক গান বা ছবি বা অনেক কিছু লুট করা যায়, তাই না? এরকমই বলা হয় আইসি হচ্ছে এমন একটা ডিভাইস যা আঙ্গুলি নখের মতন জায়গা যাতে লক্ষ লক্ষ বর্তনী থাকে, তড়িৎ বর্তনী থাকে, লক্ষ লক্ষ তড়িৎ বর্তনী থাকে, সেই আইসি। সেই আইসির মাধ্যমে এই অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। তোমাদের বইয়ে দেখবা অ্যানালগে হচ্ছে এলোমেলো এলোমেলো সংকেত, এরকম এলোমেলো এলোমেলো সংকেত দেওয়া আছে। আর ডিজিটাল সংকেত হচ্ছে একবার সুন্দর করে এইরকম, ডিজিটাল সংকেতটা হচ্ছে এইরকম, একবারে কোনো অবিচ্ছিন্ন না, নিরবিচ্ছিন্ন না। যেমন অ্যানালগ হচ্ছে নিরবিচ্ছিন্ন এলোমেলো, হ্যাঁ। আর যেমন আমরা যে গান বা কোনো কিছু, আমি যে তোমার কি বলে আমি যে ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে অ্যানালগ নেওয়া হচ্ছে, সেটা ডিজিটাল যে রূপান্তর করা হয়, তখন আমার ভয়েসটাকে পরিবর্তন করা যাবে, আমার সাউন্ড কম বাড়ানো যাবে, অনেক কিছু করা যাবে। সে ডিজিটাল রূপান্তর করলে সেটা নিরবিচ্ছিন্নকে বিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্নকে এলোমেলোটাকে কি সারিবদ্ধভাবে সুন্দর করে সাজানো যায়। আর সেটা করে বাইনারি সংখ্যা 0-1 এর মাধ্যমে। সেটা কে করে? সেটা আইসি করে। সুতরাং এই আইসির উপর নির্ভর করে তোমার যে কোনো ডিজিটাল যে সংকেত আমরা রূপান্তর করি, সেটার প্রক্রিয়াটার মূল কাজটা করে আইসি। সুতরাং আইসিটা হচ্ছে কি, আমরা সেটা বুঝতে পারছি অবশ্যই যে ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়া করার জন্য বিশেষ ধরনের আইসি তৈরি করা হয়। সুতরাং এই আইসি গুলো ধীরে ধীরে কি হয়, অনেক শক্তিশালী হচ্ছে। যত আইসি শক্তিশালী হবে ততই প্রক্রিয়াজাতকরণ সহজ হবে। যেমন আমরা মোবাইল যে ব্যবহার করি, দেখবা যে 10,000 টাকার যে মোবাইল যে চালায় যে আরাম পাওয়া যায়, যদি আমি 20,000 টাকার সেই মোবাইল ব্যবহার করি, দেখবে আরো সফট মনে হয়, খুব সহজে আমরা সেটা ব্যবহার করতে পারি। ফেসবুক অথবা যে কোনো জিনিস লোড করতে খুব সহজ হয়। সেটা কি কারণে? সে আইসির কারণে। আইসি যত ক্ষমতাশীল হবে ততই সেটা কি হবে, কাজ করা সুবিধা হবে। কাজেই ডিজিটাল করার বিষয়টি আমরা ততই সহজে কাজ করতে পারি। আমরা অবশ্যই ডিজিটাল এবং অ্যানালগ সম্পর্কে বুঝতে পেরেছি। ডিজিটাল অ্যানালগ হচ্ছে সরাসরি যে কোনো তথ্য আদান প্রদান করা, আর সেটাকে যদি আইসির মধ্যে প্রক্রিয়াজাত করা হয় সেটা হচ্ছে ডিজিটাল। ডিজিটাল সংকেত 0-1 দ্বারা, বাইনারি সংখ্যা দ্বারা রূপান্তর করা হয়। রূপান্তর কে করে? আইসি করে দেয় বা প্রসেসর করে দেয়। সুতরাং আমরা এই তথ্যটা ভালো করে আশা করি বুঝতে পেরেছি যে সংকেত দুই ধরনের, একটা হচ্ছে ডিজিটাল সংকেত, একটা হচ্ছে অ্যানালগ সংকেত। আমার লাইভ ক্লাসে কারো নাম দেখতেছি না, যাই হোক। এরপরে আসো, তোমাদের আরেকটা তথ্যের কথা বলছে, সেটা কি তোমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি। যে এই ডিজিটাল বলো অ্যানালগ বলো, এই তথ্য আদান প্রদান করার জন্য এই সব কাজ করা হয়। সুতরাং এই তথ্য আদান প্রদানের মাধ্যমগুলো কি কি? যেমন আমরা বর্তমানে মাধ্যম হিসেবে মোবাইল বেশি ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু রেডিও বা টেলিভিশন সেগুলো কিন্তু তথ্য আদান প্রদান করা হয় অনেক। যেমন আমরা খবর দেখি প্রতিদিন, রেডিওতে শুনি, আর টিভিতে কি শুনি এবং দেখি, দুটার কথা বলা হয়েছে। সেই জন্য এই যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা, তোমাদের বইয়ে রেডিওর কথা বলা হয়েছে, টেলিভিশনের কথা বলা হয়েছে, আর সেগুলি কিভাবে করে সেই সম্পর্কে বলা হয়েছে। আর তোমাদের মনে হয়, দেখো আমরা শব্দানুভূতির স্থায়িত্বকাল এটা সম্পর্কে জানি যে কোনো শব্দ মানুষের মস্তিষ্কে 0.1 সেকেন্ড, মানে একটা সেকেন্ডের 10 ভাগের 1 সেকেন্ড ব্রেনে স্থায়ী থাকে, তারপর বেরিয়ে আসে, তারপর আরেকটা শব্দ ঢুকে, তখনই আমরা শব্দ শুনতে পাই, দ্বিতীয় শব্দ শুনতে পাই। একইভাবে সকল শব্দ আমরা শুনি না। 3 ধরনের শব্দ আছে: শব্দেত্তর, শব্দোত্তর, শব্দানুভূতির স্থায়িত্বকাল। শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে প্রতি সেকেন্ডে যদি 20 হার্জ থেকে 20,000 হার্জ কম্পন হয়, প্রতি সেকেন্ডে যদি 20 হার্জ থেকে 20,000 কম্পন হয়, এর মধ্যে যদি থাকে, এই সীমার মধ্যে যদি থাকে কোনো শব্দ, সেই শব্দ আমরা শুনতে পাই। সেটাকে বলা হয় শব্দানুভূতির স্থায়িত্বকাল, শব্দানুভূতির স্থায়িত্বকাল। আর যদি 20-এর চেয়ে কম হয়, সেটাকে বলা হয় শব্দেত্তর। 20
হার্জ, প্রতি সেকেন্ডে যে 20 হার্জের চেয়ে কম কম্পাঙ্ক হয়, আস্তে যদি টোকা দিই, মনে করি আস্তে টোকা দিলাম, শব্দ শোনা গেল না। কেন শোনা গেল না? তার কম্পনটা হয়েছে 20 হার্জের চেয়ে কম। সেই শব্দ আমরা শুনি না, সেটাকে শব্দাত্তর বলা হয়, শব্দাত্তর। তার মানে 20 হার্জ এর চেয়ে কম হলে তাকে শব্দাত্তর বলা হয়, শব্দাত্তর বলে। আর যদি প্রতি সেকেন্ডে লিখে দিই আমরা, প্রতি সেকেন্ড। আর যদি 20,000-এর চেয়ে বেশি হয় কম্পাঙ্ক, যেমন আমরা আলট্রাসোনোগ্রাফির কথা বলি, আলট্রাসোনোগ্রাফি যখন করা হয় তখন কিন্তু এরকম ভিতরে কম্পন সৃষ্টি করে, হ্যাঁ, সেই কম্পনটা হচ্ছে 20,000-এর চেয়ে বেশি। সেই শব্দ কিন্তু আমরা শুনি না। এটাও শোনা যাচ্ছে না। হ্যাঁ, এর চেয়ে বেশি হলে তা হলো কি? শব্দোত্তর, শব্দোত্তর। হ্যাঁ, এই শব্দোত্তর, শব্দাত্তর, সেই শব্দগুলো আমরা শুনতে পাই না। কি? আমরা শুনতে পাই না। ক্লিয়ার? শব্দোত্তর তরঙ্গ আর শব্দাত্তর তরঙ্গ, দুই শব্দ আমরা শুনি না। এই জন্য যে রেডিও আবিষ্কার করা হয়, সেখানে একটা রেঞ্জ দেওয়া থাকে, যে রেঞ্জের কম্পাঙ্ক আসলে আমরা শুনি, সেটা অবশ্যই 20 হার্জ থেকে 20,000-এর মধ্যে দেওয়া হয়, যাতে আমরা শব্দটা শুনতে পাই। তোমাদের বই একটু দেখো। তারপর বলা আছে যে শব্দ যে আমরা তৈরি করলাম, সেই আবার সেই স্পিকার, মাইক্রোফোনের কথা বলতে হবে, যে আমরা শব্দ যে মাইক্রোফোনের সামনে কথা বলি বা রেকর্ডের সাহায্যে কথা বলি, সেটা রেকর্ডিং হয়ে তারপর প্রেরক যন্ত্রে পাঠিয়ে দিই, সেই প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্র চলে যায়। সেটা কিভাবে যায়? আমি যে কথা বলি সেটা একটা ডায়াফ্রামের মাধ্যমে শব্দ তরঙ্গকে তড়িৎ তরঙ্গ রূপান্তর করে প্রেরক যন্ত্রে পাঠিয়ে দেয়। প্রেরক যন্ত্র থেকে একটা এন্টিনা থাকে, যে এন্টিনার মাধ্যমে একটা রেঞ্জ ব্যবহার করে, যে এত হার্জ থেকে এত হার্জের একটা এলাকা থাকে, সেই এলাকার ভিতরে এই রেঞ্জের এন্টিনার মধ্যে রেঞ্জটা থাকে, সেই রেঞ্জের মাধ্যমে সেই গ্রাহক যন্ত্রে সেই সংকেতটা পাঠিয়ে দেয়। সেটা কি? শব্দ তরঙ্গকে শব্দ তরঙ্গ আকারে পাঠিয়ে দেয়। সেই শব্দ তরঙ্গ আবার গ্রাহক যন্ত্রে একটা এন্টিনা থাকে, সেই এন্টিনায়, গ্রাহক যন্ত্রের সেই এন্টিনায় সেটা কি গ্রহণ করে। সেটা কিভাবে গ্রহণ করে? শব্দ তরঙ্গ হিসাবে। শব্দ তরঙ্গ আবার গ্রাহক যন্ত্রে প্রবেশ করে তড়িৎ তরঙ্গে রূপান্তর হয়, সেই তড়িৎ তরঙ্গ আবার শব্দ তরঙ্গে রূপান্তর হয়ে গ্রাহক শুনতে পায়। সুতরাং এখানে কয়েকটা প্রসেসিং এর কাজ হয়। প্রেরক যন্ত্র, তারপরে এন্টিনা, গ্রাহকের এন্টিনা, তার গ্রাহক যন্ত্র, তারপর শ্রোতা সেই শব্দ শুনতে পায়। সুতরাং এই যে সিগন্যালের কথা বলা হয়েছে, এইগুলি সবগুলো হচ্ছে কি সিগন্যালগুলো প্রযুক্ত হয়ে এই এফএম রেডিও বলা হয়। এই জন্য এই সিগন্যালটাকে এফএম কি বলা হয়? রেডিও। এই যে সিগন্যালটাকে গ্রাহক যন্ত্রে, প্রেরক যন্ত্রে সব কাজ করা হয়, এই সম্পূর্ণ কাজটাকে এফএম বলা হয়, মানে যার জন্য আমরা এফএম রেডিওর কথা বলি। যদি বিস্তার সমান রেখে কম্পাঙ্ক পরিবর্তন করে মডুলেশন করা হয়, মডুলেশনটা কি? মডুলেশন হচ্ছে এই যে শব্দ তরঙ্গ, তড়িৎ তরঙ্গ, তড়িৎ তরঙ্গ, শব্দ তরঙ্গ, এই যে কাজটা করা হচ্ছে, এই সম্পূর্ণ প্রক্রিয়াটা হচ্ছে মডুলেটেড করা, শব্দকে পরিবর্তন করা। আমরা যেমন ডায়াফ্রামের, স্পিকারের ডায়াফ্রামের কথা বলেছি, আর এখানে হলো আরেকটা যন্ত্র থাকে, সেটা হলো মডুলেটর। মডুলেটরের কাজ হলো মডুলেটেড করা, মানে শব্দকে, একটা শব্দকে অন্য শব্দে রূপান্তর করা, শব্দ তরঙ্গকে তড়িৎ তরঙ্গে রূপান্তর করা। এই কাজটা মডুলেটেড করে থাকে, এই জন্য মডুলেশন বলা হয়। ক্লিয়ার? সুতরাং এখানে মাধ্যম, প্রেরক যন্ত্র, এন্টিনা, গ্রাহকের এন্টিনা, গ্রাহক যন্ত্র এবং শ্রোতা, এই মাধ্যমগুলি তুমি এক পর্যায়ক্রমে যদি তুমি বুঝতে পারো, তবে রেডিও কিভাবে কাজ করে সেটা সহজেই বুঝতে পারবে। আশা করি আমি রেডিও সম্পর্কে তথ্যটা দিতে পেরেছি তোমাদের। এরপরে যদি আমি টেলিভিশনের কথা বলি, টেলিভিশন রেডিওর মধ্যে পার্থক্য তেমন না, শুধু নতুন একটা সংযুক্ত হবে, সেটা হলো বিদ্যুৎ বা পিকচারটা কিভাবে সেই জায়গায় লোড হয়। যে একটা ছবি প্রতি সেকেন্ডে 20 থেকে 25টি স্থির চিত্র প্রদর্শন করে। স্থির চিত্রটা, যে আমি যদি কয়েকটা ছবি একসাথে উঠাই, মনে করো
একটা ক্যামেরা দিয়ে তুমি হাতটাকে এখানে ধরে এখানে একটা ছবি উঠাও, এখানে একটা ছবি উঠাও, এখানে একটা ছবি উঠাও, এখানে একটা ছবি, এখানে একটা ছবি উঠাও। যদি একসাথে ছেড়ে দাও দেখবে হাতটা মনে হয় নড়তেছে। আমরা যে ভিডিওগুলি দেখি বা টিভি দেখি বা আমাকে যদি তোমরা মোবাইলে দেখতেছো, সেগুলো কিন্তু আমি ওইটার ভিতরে নড়াচড়া করি না, পরন্তু স্থির চিত্র। যে আমার এখানে যে একটা ছবি উঠতেছে, মনে করো এখানে হাতটা, এখানে হাতটা, এখানে হাতটা যাচ্ছে, এখানে প্রতি সেকেন্ডে এই কথা মনে রাখতে হবে, প্রতি সেকেন্ডে 25টি স্থির চিত্র ওঠে। স্থির চিত্র কি? স্থির চিত্র উঠানো হয়। মানে প্রতি সেকেন্ডে 25টি ছবি উঠে। এক সেকেন্ডে যদি 25টা ছবি তোমাকে দেখানো হয় পর্যায়ক্রমে, তখন দেখা যাবে সেটা চলনশীল। সুতরাং টিভিতে সেই কাজটাই করে দেয়। এটাই তোমাদের শুধু এখানে নতুন সংযোজন আছে রেডিওর সাথে, যে চলমান ছবি বা রেডিও পাঠাতে চলমান ছবি যে আসে সেটা প্রতি সেকেন্ডে 25টি স্থির চিত্র পাঠায় এবং সেটা আমাদের চোখে দেখা যায়, যার ফলে সেটা মনে হয় কি চলনশীল। আচ্ছা, তোমাদের বইয়ের কত পেজ? 279-80 পেজ একটু দেখো, সেই ইয়াগুলি পাইবা। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে যে আমরা রঙিন টিভি দেখি কেন? মৌলিক রং কয়টি? মৌলিক রং 3টি। কি কি? এক, মৌলিক রং হচ্ছে লাল, সবুজ ও নীল। এই 3টা মৌলিক রং আছে। টেলিভিশনে যে রঙিন ছবি দেখি বা মোবাইলে যে রঙিন ছবি দেখি, এই 3টা রঙের মৌলিক রঙে অন্যান্য রঙের মিশ্রণ ঘটায়। এই রঙের মাধ্যমে অন্যান্য রং আমরা দেখতে পাই। এই মৌলিক রং হচ্ছে 3টা, সেটা হচ্ছে লাল, নীল, সবুজ। এই 3টা মৌলিক রং আমরা দেখি টেলিভিশনে বা ক্যামেরার ভিতরে। এখানে একটা জিনিস ব্যবহার করা হয় টেলিভিশনে ক্যামেরার ভিতরে, সিসিডি ব্যবহার করে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করে। এখানে তোমাদের এই সিসিডি কি? সিসিডি হচ্ছে এই যে 3টা মৌলিক রং আছে সেটাকে প্রক্রিয়াজাত করার যে মাধ্যম, যে সিগন্যাল, এই বৈদ্যুতিক সিগন্যালকে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গ হিসাবে এন্টিনার ভিতরে পাঠিয়ে দেয়। মানে এখানে সিসিডির মাধ্যমে এই 3টা মৌলিক রং এবং যে ছবি সেটা এন্টিনার মধ্যে পাঠিয়ে দেয়। যেমন রেডিওতে শুধু শব্দ সিগন্যাল পাঠায়, এখানে আবার বর্ণের এবং ছবির সিগন্যালও সাথে সাথে পাঠাতে হয়। সুতরাং গ্রাহক যন্ত্র সেই টেলিভিশনের সেটের যে এন্টিনা থাকে, তার মানে এখন 2টা এন্টিনা থাকে, প্রেরক যন্ত্রের এন্টিনা, গ্রাহক যন্ত্রের এন্টিনা। এই গ্রাহক যন্ত্রের সেই এন্টিনা উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গকে গ্রহণ করে। কিভাবে গ্রহণ করে? তখন একটা হলো শব্দ তরঙ্গ গ্রহণ করে, আরটা হচ্ছে সিসিডির মাধ্যমে মৌলিক বর্ণ বা পিকচার বা ছবি প্রক্রিয়াজাত করে সেই সিগন্যালটা গ্রহণ করে একটি রেকটিফায়ার হিসাবে। আর এটা গ্রহণ করে হচ্ছে রেকটিফায়ার দিয়ে বা গ্রাহক যন্ত্রে সেটা প্রবেশ করে। রেকটিফায়ার একটা তোমার যন্ত্রে ব্যবহার করা হয় সিগন্যাল গ্রহণ করার জন্য টেলিভিশনে, সেই রেকটিফায়ারের কথা বলা আছে। সুতরাং এটা আশা করি একটু বুঝতে পেরেছো যে আমাদের এখানে শুধু রেডিও এবং টেলিভিশনের পার্থক্য হচ্ছে রেডিওতে শুধু শব্দ তরঙ্গ, তড়িৎ তরঙ্গ পাঠানো হয়, আর টেলিভিশনে হচ্ছে স্থির চিত্র পাঠানো হয়। সেটা প্রতি সেকেন্ডে 25টি স্থির চিত্র যদি পর্যায়ক্রমে দেখানো হয়, সেটা মনে হয় গতিশীল বা নড়াচড়া করতেছে এরকম মনে হয়। এর মধ্যে রং, যদি রঙিন টেলিভিশন হয় সেটাতে মৌলিক রং 3টি আছে, সেটাকে প্রক্রিয়াজাত করে একটা বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে সেটা গ্রাহক যন্ত্রের এন্টিনায় পাঠিয়ে গ্রাহক যন্ত্রে সেটা প্রবেশ করে। এই অংশটা তুমি একটু বই দেখে যদি একটু ভালো করে পড়ো, আমার কথা তুমি মনোযোগ দিয়ে শোনো, তবে অবশ্যই এটা বুঝতে পারবে। আর এই বলে আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আগামী ক্লাসে আমরা নতুন ডিভাইস গুলি আছে, যেটা হলো টেলিফোন বা ফ্যাক্স যদিও আমাদের এখন বিশ্বে নেই, ল্যান্ড ফোন বা টেলিফোন আমরা কিভাবে কথা বলি সেগুলি সম্পর্কে আগে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অনলাইন ক্লাসগুলি একটু দয়া করে দেখো। পরে দেখার চেয়ে সরাসরি দেখা একটু ভালো। যে কোনো খাবার বাসি খাবারের চেয়ে কি বলে নগদ যে খাবারটা হয়, গরম খাবার, সেটা অনেক ভালো। বাসি খাবার কেউ খেতে চায় না, এই জন্য লাইভ ক্লাসটা দেখা সবচেয়ে ভালো। তুমি যদি আমি বলি যদি তুমি
তোমাদের কোনো নায়ক নায়িকা বা তোমার পছন্দীয় কোনো ব্যক্তি যদি লাইভ শো করে বা করে, সেটা কিন্তু তোমরা সবাই দেখতে আগ্রহী হবে যে লাইভটা দেখি, পরে দেখলে ভালো লাগে না। লাইভ ক্লাসটা হচ্ছে এরকমই, সেরকম যদি তোমরা মনে করো তো লাইভ ক্লাসটাই সবাই দেখতে আসবে। লাইভ ক্লাসটা দেখো, তোমরা সুস্থ থাকো, আর বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।